আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো গণতন্ত্র নিয়ে, প্রচলিত গণতন্ত্র এবং পূর্ণাঙ্গ গণতন্ত্র নিয়ে। তো গণতন্ত্র হলো একটি শাসন ব্যবস্থা। এই গণতন্ত্র থেকে আমরা অনেকেই অনেক কিছু পাওয়ার আশা করে থাকি। পৃথিবীতে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা ছিল, রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর ভিতর গণতন্ত্রকে ধরা হয় সাধারণত একটু উৎকৃষ্ট মানের। আচ্ছা, তা এখন বিষয়টা হলো, এই যে প্রচলিত গণতন্ত্র, এই গণতন্ত্র নিয়ে ঐতিহাসিকগণ, দার্শনিকগণ কে কি বলে গেছেন, এদিকে আমরা একটু আলোকপাত করে দেখতে চাই। গ্রিক দার্শনিক এরিস্টটল, প্লেটো, ওনাদের নাম কম বেশি আমরা প্রায় অনেকেই শুনেছি। স্যার হেনরি মেইন, অধ্যাপক লেকি, ওনারা বিখ্যাত মনীষী ছিলেন। ওনারা এই গণতন্ত্র নিয়ে বেশ কিছু মতামত দিয়ে গেছেন। তো বিষয়টা হলো, ওনারা সকলেই যেসব মতামত দিয়েছেন তার প্রেক্ষিতে বিশ্লেষণ করলে দেখা যায় এই প্রচলিত গণতন্ত্র, যা থেকে আমরা অনেক কিছু পাবার আশা করি, আসলে আশার আলোটা আমাদের অতটা প্রকট নয়, একেবারেই ক্ষীণ, একদমই স্তিমিত। তো এই মনীষীবৃন্দের কেউ কেউ এমনও বলেছেন এই প্রচলিত গণতন্ত্র সম্পর্কে, যে এটা হলো অযোগ্য, অদক্ষ এবং মূর্খদের শাসন ব্যবস্থা। কথাটা কিন্তু যথেষ্ট কঠিন শোনায়। অযোগ্য, অদক্ষ ও মূর্খদের শাসন ব্যবস্থা। তো আসলে দেখে আসা যাক, সেই শত সহস্র বছর আগে ওনারা বলে গেছেন আর বর্তমানের বাস্তবতা, তো দুটার ভিতর কেমন তফাৎ আছে কিংবা নাই, এদিকে আমরা কিছু প্রমাণাদি দেখে আসি। আচ্ছা, আমাদের এই ভূখণ্ডের কথা ধরা যাক। আজ থেকে সেই 53 বছর আগ যে সময়টা ছিল, সেই 53 বছর আগের ওই সময় থেকে যদি আমরা ধরি, 70 দশকের, হ্যাঁ, একদম শুরু থেকে, অর্থাৎ 1971 সালের কথা যদি আমরা ধরি, 71-এ কি হয়েছিল? 71 সনে যেটা হয়েছে, এ দেশের মা বোনেরা সম্ভ্রম হারিয়েছে, বহু লোক অভাবের তাড়না ভোগ করেছে, বিদেশিরা এদেশের সম্পদকে লুটপাট করে নিয়ে গেছে, অনেক লোক জীবন হারিয়েছে। এরপর আসি আমরা 1974 সালের কথা। তখন হয়েছিল এক বিশাল দুর্ভিক্ষ। তো সেই দুর্ভিক্ষে বহু লোক ক্ষুধার তাড়নায় অবর্ণনীয় কষ্ট ভোগ করেছে, অনেকের জীবনাবসান হয়েছে। ক্ষুধার্ত পিতা তার শিশু সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারার যে যন্ত্রণা, বেদনা, সেটা বুকে নিয়ে সময় অতিবাহিত করেছেন। এমনও কিছু ঘটনা ঘটেছে যে ক্ষুধার যন্ত্রণায় শিশু কাতরাচ্ছে, কাঁদতেছে, তার মুখে অন্ন তুলে দিতে না পারার যে ব্যর্থতা, নিজের পেটে খাবার নাই, বাচ্চার জন্য খাদ্য নাই, চারিদিকে হাহাকার। তো এই যন্ত্রণায় পিতা তার শিশু সন্তানকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। তো অবস্থাটা কতটাই অমানবিক পর্যায়ে চলে গিয়েছিল। হ্যাঁ, ক্ষুধার যন্ত্রণা, অভাব, দুর্ভিক্ষ মানুষকে এই পর্যায়ে নিয়ে গিয়েছিল। তো তারপর রয়েছে এক টুকরা খাবার নিয়ে মানুষে কুকুরে কারাকারি করেছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন
প্রখ্যাত চিত্রশিল্পী এগুলো নিয়ে বেশ কিছু চিত্রকর্ম এঁকেছেন। সেখান থেকেও এ যুগের মানুষেরা চাইলে দেখে নিতে পারে, তার প্রমাণ তার চিত্রকর্মে রয়ে গিয়েছে। তারপর এই দুর্ভিক্ষের সময় বাসন্তী নামে একজন তরুণী ছিল এই বাংলাদেশের সেই তরুণী। পেটে তো খাবার নাই, লজ্জা নিবারণের জন্য কোনো বস্ত্রও ছিল না। নিরুপায় হয়ে সে জাল পরিধান করেছিল। মাছ ধরার যে জালগুলো থাকে, যে জালের এক পাশ থেকে তাকালে আরেক পাশ পর্যন্ত দেখা যায়, সেই জাল সে পরিধান করেছিল। তার সেই জাল পরিহিত ছবি সেই সময়ে দেশ বিদেশে যথেষ্ট আলোচনা, সমালোচনা, এই দুর্ভিক্ষের তাৎপর্য ইত্যাদি সম্পর্কে একটা প্রচ্ছদ, একটা ছবি মানুষের মানসপটে যেন এঁকে দিয়েছিল। দেশ বিদেশে বিষয়টা ছড়িয়ে পড়েছিল। তো দুর্ভিক্ষ এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল। আচ্ছা, তারপর 90-এর দশকে যদি আমরা দেখি, স্বৈর শাসকের পতনের জন্য এ দেশের লোকেরা আন্দোলন, দিনের পর দিন, মাসের পর মাস এভাবে আন্দোলন করে করে তারা স্বৈর শাসকের পতন ঘটিয়েছে। এই আন্দোলনে অনেকে প্রাণও দিয়েছেন। এবার আসে 2024 সালের কথা যদি ধরি, তো এখানেও দেখা গেছে শাসকেরা গুলি করে এবং অন্যান্য বিভিন্ন কায়দায় এদেশের মানুষকে হত্যা করেছে। প্রায় 2000 মানুষ এখানে প্রাণ হারিয়েছেন। ছাত্র জনতা, অন্যান্য বিভিন্ন পেশাজীবী, শিশু প্রাণ হারিয়েছেন। 2000-এর মতো লোক সরাসরি প্রাণ হারিয়েছেন। কয়েক হাজার লোক অন্ধত্ব বরণ করেছেন। আরো বেশ কয়েক হাজার লোক পঙ্গু হয়ে গিয়েছেন। তো এই যে তাদেরকে, তাদের উপর প্রয়োগ করা হয়েছিল ছড়া গুলি। এই গুলিগুলা সামান্য কিছু বের করা গেল, অবশিষ্ট গুলা তাদের অনেকের দেহ থেকেই বের করা যায় নাই। তো সেই যন্ত্রণা তারা এখনো বয়ে বেড়াচ্ছেন। এই অপকর্ম কারা করেছে? শাসকেরা করেছে। তো এখন প্রশ্ন হলো যে এই শাসকেরা তাহলে কেমন, এই শাসন ব্যবস্থা কেমন যে জনগণের এত দুর্গতি হয়, এত অমানবিক, এত নিষ্ঠুরতম পর্যায়ে অবস্থা চলে যায়? তাহলে শাসকেরা কি করে? শাসকেরা এটার প্রতিকার তো করবে দূরস্থান, সে অবস্থাটা দূরে থাক, উল্টা জনগণের উপর নিপীড়ন, নির্যাতন করেছে। তো প্রশ্ন আসে, এই শাসন ব্যবস্থাটা কেমন, এই শাসকেরাই বা কেমন? তাহলে তো সেই মনে পড়ে যায় সেই ঐতিহাসিকদের উক্তি, এই যে প্রচলিত যে গণতন্ত্র, অযোগ্য, অদক্ষ, মূর্খদের গণতন্ত্র, মূর্খদের শাসন ব্যবস্থা। হ্যাঁ, এই শাসন ব্যবস্থাটাকে যে মূর্খদের শাসন ব্যবস্থা ওনারা বলে গিয়েছেন শত সহস্র বছর আগে, সেই সব জ্ঞানী গুণী দার্শনিক মনীষীগণ, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে। তো এই যে যে কাজগুলা হলো, এটা কি শাসকেরা করলো? এটা কি কোনো জ্ঞানীর কাজ, কোনো ভালো মানুষের কাজ? এবং এটা তো জনগণের উপর। এছাড়া এই 53 বছর ধরে বিভিন্ন ভাবে মারামারি কাটাকাটি লেগেই আছে। তো শাসকেরা কি করে, কি করে তারা সেই মনীষীদের উক্তিটাকে খণ্ডন করবে, অস্বীকার করবে? অস্বীকার করার তো উপায় নেই, প্রমাণ তো হয়ে গেছে। আচ্ছা, এই ঘটনাগুলোর বাদেও আমরা যদি নিয়মিত কিছু ঘটনা দেখি,
তাহলে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, নারী নির্যাতন, অপহরণ, গুম, খুন, অপহরণের পর তাকে বন্দিশালায় আটকে রেখে অমানবিক নির্যাতন, আয়নাঘর, এই যে যে কালচার গুলা, এগুলোর সাথে তো সেই শাসকরাই জড়িত। চুরি ডাকাতি হয়তো শাসক সরাসরি করে না, অন্যরা করে। তো শাসকেরা কি করে তাহলে? তাদের তো উচিত ওইটাকে যাতে ঘটতে না পারে সে ব্যবস্থা নেওয়া। তো সেটা তো তারা পারছেন না। আর নিজেরাও জনগণের উপরে যে গুম, আয়নাঘর, টর্চার ইত্যাদি করে যায়, তাহলে এই শাসন ব্যবস্থাটাকে কি বলা যায়? এই শাসকরা, এই শাসন ব্যবস্থা? তাহলে কি এই যে বিখ্যাত মনীষীরা যে উক্তিটা করে গেছেন, এই ক্ষেত্রে তো সেটা প্রমাণিত হচ্ছে। অযোগ্য, অদক্ষ, অযোগ্যতার পরিচয় তো পাওয়া যাচ্ছে। দেশে এত সমস্যা, তো এটা থেকে পরিত্রাণের উপায় কি? একমাত্র রাস্তা পূর্ণাঙ্গ গণতন্ত্র। পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা হলে এই সমস্যাগুলো বহুলাংশে কমে যাবে, প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবে বলে মনে করা হয়। তো যাই হোক, আমরা পারলে পরবর্তীতে এ বিষয়ে কথা বলবো। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।